Metrosem Cement Global Standard. Metrosem Cement Global Standard. সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সমসাময়িক আলোচনার অনুষ্ঠান খোলা আকাশ। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদির এবং আজ মেট্রোসেম খোলা আকাশে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্বকে, নারী ব্যক্তিত্বকে। আমরা পেয়েছি রূপালী চৌধুরী, সাবেক সভাপতি ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ABCCI এবং ম্যানেজিং ডিরেক্টর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সেই সাথে আমরা পেয়েছি খুব তরুণ একজন উদ্যোক্তা আয়েশা আজিজ খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। দুজনকে স্বাগত। সত্যি খুব ভালো লাগছে। আজকের এই মঞ্চ বোধহয় অনেক বেশি আলোকিত হয়ে গেছে। আজকের আয়োজনে আমরা তিনজনই নারী। সত্যি খুব ভালো লাগছে। কথা বলবো, শুরু করতে চাই রূপালী চৌধুরী আপনাকে দিয়ে। দীর্ঘ সময় ধরে আপনি বিজনেসে আছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একজন নারী উদ্যোক্তা হিসেবে কন্ট্রিবিউট করছেন। একটু যদি বলতেন যে সব মিলিয়ে নারীদের এগিয়ে যাওয়া এবং বাংলাদেশের ইকোনমি আপনি কিভাবে দেখেন? আর নারীদের এগিয়ে যাওয়া তো সব ফিল্ডে একটু কঠিন, কারণ তাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হয়। যখন কাজ করে তখন পুরুষের অন্তত দ্বিগুণ পরিমাণে প্রমাণিত করতে হয় বারবার যে তারা করতে পারছে। আর কর্পোরেট বিজনেসে অনেকেই এগিয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকে একটা সিনিয়র মোস্ট পজিশনে এসছে, তবে আগে 25 বছর আগে যে সিচুয়েশন ছিল আজকের দিনে সেরকম না। কারণ আমাদের লাস্ট 10 ইয়ার্সে কিন্তু বাংলাদেশের একটা বড় পরিবর্তন এসেছে নারীদের। ডিফারেন্ট ফিল্ডে কাজ করছে, শুধু কর্পোরেটে না। সুতরাং আমি দেখতে পাচ্ছি সংবাদপত্র থেকে শুরু করে ব্যাংকিং তো আগেই ছিল, ব্যাংকিংটা আরো বড় করে এসছে, সেবা খাতে আসছে, সব জায়গায় মেয়েরা এগিয়ে আসছে এবং তাদের আমি মনে করি যে তারা এত ভালো কাজ করছে যে তাদেরকে সুযোগ দিতে আমার মনে হয় সবাই বাধ্য। সুতরাং আমরা সুযোগ করতে পেরেছি নিজেদেরকে। জার্নিটা সবসময় টাফ, ইনিশিয়ালি খুব টাফ থাকে, তবে আমাদের মতো পজিশনে পৌঁছে গেলে তো আর টাফ থাকে না। তখন আমার মনে হয় ওটা ফেভারেবল ডিসক্রিমিনেশন হয়ে যায়। রাইট। এবং আমরা দেখেছি যে এখন এই লাস্ট ফিউ ইয়ার্সে যেভাবে আসলে প্রত্যেকটা সেক্টরে নারীরা এগিয়ে আসছে যেভাবে, তাতে আসলে বাংলাদেশ ইকোনমি আমার মনে হয় ডেভেলপ হবে ভেরি রিসেন্ট। আমাদের পথিকৃত হচ্ছে গার্মেন্টসের যেই সফলতাটা, সেখানে যারা গ্রাম থেকে উঠে এসে তারা যে সাহসটা দেখিয়েছে, সুতরাং আমাদের মিডল ক্লাস তাদের তো আরো এগিয়ে আসা উচিত। সুতরাং আমরা তো পরিবার থেকে, হ্যাঁ, দে হ্যাভ এডুকেশন, দে হ্যাভ দ্য সাপোর্ট অফ দ্য ফ্যামিলি, যেটা খুবই দরকার। হাজবেন্ড থেকে পাচ্ছে, মা থেকে পাচ্ছে, বাবা থেকে পাচ্ছে, ভাই থেকে পাচ্ছে। কিন্তু গার্মেন্টসে তো ওরা যখন এসেছিল তখন তো ওদের অনেক ফাইট করতে হয়েছিল। দে ডিডন্ট হ্যাভ এনি প্লেস টু স্টে। তাদের যে এরকম একটা সমস্যা ছিল, সেটা শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য কিন্তু, হ্যাঁ, শুধু ইকোনমির পার্ট হওয়া ব্যাপারটা এরকম ছিল না। হ্যাঁ, ওটা করতে করতে ওরা প্রমাণ করতে দিয়েছে। আমার মনে হয় ওরাই হচ্ছে আমাদের পায়োনিয়ার বাংলাদেশে। খুব চমৎকার বলেছেন আপনি। যেভাবে হামলি তাদেরকে সম্মানটা দিলেন, খুব চমৎকার। শুনবো আর অনেক কিছু। আসতে চাই আয়েশা আজিজ খান আপনার কাছে। ব্যবসায়িক পরিবারে জন্ম এবং সেখানে ওভাবে বেড়ে ওঠা, বোধহয় মাইন্ডসেটটাও ছিল। আমরা জানি বারাট ল করেছেন আপনি, বাট এখন বিজনেস করছেন। একটু যদি বলতেন যে এই যে বিজনেসের মাঝে বেড়ে ওঠা এবং নিজের মাইন্ডসেটটা ওভাবে করে নিজেদের যে প্রথিতযশা বিজনেস তৈরি করে গেছেন আপনার পরিবারের সবাই, সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সব মিলিয়ে চ্যালেঞ্জটা কোথায়? আমি অনেক আগে থেকেই জানতাম আমি ব্যবসা করতে চাই। আমি MBA করেছি, আন্ডারগ্র্যাড শেষ করার পরে তখনও পড়েছি ইকোনমিক্স অ্যান্ড বিজনেস। ব্যবসা করতে আসলে অনেক কিছু দরকার হয়, আর সারা পৃথিবীতেই পারিবারিক ব্যবসার যে একটা ট্রেন্ড আছে আর সবসময় বাড়ছে। আপনি যেখানে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, জাপান বলবেন, ফ্যামিলি বিজনেসেস ইজ আ বিগ পার্ট অফ ইট। বিকজ বিজনেস অ্যান্ড টু বিকাম অ্যান অন্টারপ্রেনার একরকমের একটা ট্রেনিং দরকার হয়, যেটা আমার বলতে হবে যে ফ্যামিলির মতো থেকে আসাতে খুব আমাদের বড় একটা অ্যাডভান্টেজ। আই থিঙ্ক আমরা খুবই প্রিভিলেজ যারা ফ্যামিলি বিজনেস থেকে আসি, তারা ছোটবেলার থেকেই ব্যবসার কথা শোনা, ব্যবসার কথা শিখা, যে অ্যাডভান্টেজটা আমাদেরকে দেয়, ওটাতে আরেক রকমের একটা পারসেপশন আছে। আর অফকোর্স ব্যবসা আবার একটা
প্রাইভেট ক্যাপিটাল মার্কেটের খুব বড় একটা পার্ট। প্রাইভেট ক্যাপিটাল মার্কেটের মধ্যে যারা ক্যাপিটালটার ওনার, তাদের কন্ট্রিবিউশন ওই ব্যবসার সাথে যেরকম ভাবে থাকতে পারে, ওইখানেও আমাদের খুব বড় একটা অ্যাডভান্টেজ। তো আমি প্রচন্ড লাকি, আমার বাবা ছোটবেলা থেকে চেয়েছে আমাদেরকে ইনভলভ রাখতে, আমি আমার চাচারা আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। এখন সামিটের জন্য, সামিট মাশাআল্লাহ বাংলাদেশের জন্য খুব মানে আমরা যে এত কিছু করতে পেরেছি এটার জন্য উই আর অল ভেরি ফরচুনেট, স্পেশালি ইন এনার্জি সেক্টর। এনার্জি সেক্টরের জন্য করতে পারাতে। তো এখন সামিট একটা জায়গায় আছে যেখানে অনেক প্রফেশনাল, অনেক অর্গানাইজড হয়ে গেছি আমরা। সো আমার কন্ট্রিবিউশন উইল বি অ্যালং উইথ all our people, our board of directors, our employees, our managing directors, আমরা সবাই মিলেই চাই বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার স্পেসে যত পারি অত ভালোভাবে কন্ট্রিবিউট করতে। দ্যাটস ফ্যান্টাস্টিক। শুনবো আরো অনেক কিছকিছু, আবার আসতে চাই রূপালী চৌধুরী। আমরা জানি যে মানে বার্জার ফ্রেন্ডস বাংলাদেশের মানে অন্যতম একটি প্রতিষ্ঠান। একটু যদি বলতেন যে মানে 2018-তে এসে যখন আমরা মানে মধ্যম আয়ের দেশে হচ্ছি, তখন আসলে বার্জার পেইন্টসের যে ভলিউম সেটা কোন জায়গায়? আমরা বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড পেইন্ট ইন্ডাস্ট্রিতে একটা কি বলবো পায়োনিয়ার ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করেছে, যে আমরা এখন অলমোস্ট 55% প্লাস আমরা মার্কেট শেয়ার হোল্ড করছি। এবং আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নতুন টেকনোলজি বাংলাদেশে এনেছি, যা কিছু অ্যাভেলেবেল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ডেভেলপ ওয়ার্ল্ড, অটো টিন্টিং সিস্টেম, তারপর হচ্ছে এক্সপ্রেস পেইন্টিং টুল দিয়ে আমরা যে পেইন্টিংটা যেটা মডার্ন ওয়েতে করা যায়, পেইন্টারদেরকে আমরা ট্রেনিং করছি। সুতরাং আমরা শুধু কনজিউমারদেরকে ভালো প্রোডাক্ট দিচ্ছি তা না, আমাদের ভ্যালু চেইনে যারা আছে তাদেরকেও আমরা ইন টার্মস অফ স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি। সুতরাং ইন টার্মস অফ ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট উই আর প্লেইং ভাইটাল রোল। এবং আমরা লিস্টেড, বার্জার পেইন্টস লিস্টেড হয়েছে 2005 সালে, এবং লিস্টেড হওয়ার কারণে কি হয়েছে, সো আওয়ার অ্যানুয়াল রিপোর্টস এন্ড এভরিথিং, কোয়ার্টারলি রিপোর্টস আর অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। সো এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অল ইন্টারন্যাশনাল কোম্পানিজ অ্যাকচুয়ালি এন্টার্ড। It's because we actually showed the rest of the world that Bangladesh is a country where you can invest, এবং আমাদের দেখা দেখি অনেক foreign direct investment এসছে। Maybe in terms of quantum it's not high because the industry itself is not that big like any other power industry যেরকম হয় এক একটা ইনফ্রাস্ট্রাকচারে হিউজ এফডিআই আছে। বাট ইন টার্মস অফ নাম্বার অফ প্লেয়ার্স আমি মনে করছি বার্জার ইজ অ্যাকচুয়ালি an instrumental in bringing in the foreign direct investment in বাংলাদেশ। এবং আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেটা ভাবছি সেটা হচ্ছে যে বাংলাদেশ আরো ডেভেলপ হবে, এবং আমরা উই হ্যাভ টু ক্রিয়েট কনজিউমার্স। সুতরাং শুধু পেইন্ট, মানুষের আসলে লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। সো মানে এটার সাথে পেইন্টের একটা অনেক বড় একটা রিলেশন আছে। হ্যাঁ, পেইন্টের রোলটা ইজ নট অনলি ডেকোরেটিভ, এটা অনেক ভুল ধারণা। দে থিঙ্ক দ্যাট ইজ কালার, ইটস অ্যাকচুয়ালি protecting the fixed assets. It's actually not on the wall, it's everywhere. Wood হতে পারে, স্টিল হতে পারে, ইভেন পাওয়ার ইন্ডাস্ট্রি তো আমরা কিন্তু অনেক সামিটেও আমরা কিন্তু অনেক পেইন্ট বিক্রি করি যেখানে আমাদের ফ্লোর কোটিং আছে এবং অল টাইপস অনেক ভ্যারাইটি। সো যতদিন আমাদের একটা কথা আছে যে if you do not protect your fixed assets তাহলে 3% of the GDP is every year নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের রোল হচ্ছে যে ইজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিং দ্য ফিক্সড অ্যাসেটস অফ দ্য কান্ট্রি। ফ্যান্টাস্টিক। আমি শুনবো আপনার কাছ থেকে আবার আসতে চাই আয়েশা আজিজ খান। আমরা জানি সম্প্রতি আপনারা বিদ্যুৎ নিয়ে যে চুক্তিটি করেছেন বাংলাদেশের 45 বছরের স্বাধীনতার পরে এটি সর্বোচ্চ মানে সবচেয়ে বড় চুক্তি, এই সম্পর্কে একটু জানতে চাই। জি, আমরা মাতারবাড়িতে একটা প্রজেক্ট, ইন্টিগ্রেটেড প্রজেক্ট করছি। আমরা সাইন করলাম প্রথমে মিৎসুবিশির সাথে সিঙ্গাপুরে। মিৎসুবিশির সাথে সাইন করার পরে আমরা কথা বলছি, তারপর এখন জেনারেল ইলেকট্রিকও পার্টনারশিপের পার্ট হলো। মিৎসুবিশি আর জেনারেল ইলেকট্রিকের রোল হলো দুইজনই পৃথিবীর খুব বড় বড় কর্পোরেশন। মিৎসুবিশি যে টেকনিক্যাল নো হাউটা আনতে পারে অন ইমপ্লিমেন্টিং দিস লার্জ স্কেল ইন্টিগ্রেটেড প্রজেক্ট। লার্জ স্কেল ইন্টিগ্রেটেড প্রজেক্ট বলছি কারণ প্রজেক্টটা কিন্তু আসলে চিন্তা করতে পারেন তিনটা প্রজেক্ট, একটা হলো পাওয়ার প্ল্যান্টসগুলো, আর একটা হলো টার্মিনাল বিজনেস, এই দুইটা বিজনেস আর সাথে এইটার ইন্টিগ্রেশন। মিৎসুবিশি এই কাজটা অনেক দেশে অনেকভাবে করেছে, দে আর মাস্টার অ্যাট ইট। জেনারেল ইলেকট্রিক টারবাইনস, ওদের রোল হলো অন দ্য পাওয়ার প্ল্যান্টস, ওরা এলএনজি টার্মিনাল অত না, ওদের পাওয়ার প্ল্যান্টস, ওদের টেকনোলজি হ্যাজ নাও বিন প্রুভেন টু বি দ্য বেস্ট স্পেশালি ফর বাংলাদেশ। সো এই দুইটা পার্টনারশিপ আমরা করেছি। সামিট উইল বি দ্য মেইন ডেভেলপার, লার্জেস্ট মানে মেজরিটি শেয়ার হোল্ডার, আমাদের সাথে ওদেরকে আনার জন্য। বাংলাদেশের জন্য খুব বড় প্রজেক্ট, সামিটের জন্য তো আরোই বড় প্রজেক্ট। এত শক্ত পার্টনারশিপ যদি না থাকতো এটা করতে আমাদের অনেক বেশি অসুবিধা হতো।
জি, সো খুব চমৎকার। এইটার উপরে আমাদের একটা ছোট্ট মানে এই প্রজেক্টের উপর একটা ছোট প্রতিবেদন আছে, চ্যানেল একটি প্রতিবেদন তৈরি করেছে, আচ্ছা, চলুন আচ্ছা। আমরা দেখে আসি। আচ্ছা। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখিনি একটি চমৎকার প্রতিবেদন। সরকারি উদ্যোগের পাশাপাশি 1996 সালে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের যে ধারা শুরু হয়েছিল তারই অংশ হিসাবে বিদ্যুৎ উৎপাদনে বিদেশি বেসরকারি বিনিয়োগও বাড়ছে। 600 মেগাওয়াট করে 4টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের জিই এবং জাপানের মিৎসুবিশি কর্পোরেশনের সঙ্গে চুক্তি করল বাংলাদেশের সামিট। We implement 2,400 megawatts of combined cycle power plant, which will be the most efficient in the world. LNG terminal of about 360,000 meter cube onshore, with a send-out capacity of about 1,500 MMCFD, and oil terminal of about 100,000 tons, and reciprocating engines of about 300 megawatts. বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্তারা জানান, বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ আরও বাড়ানো হবে। আগামীতে প্রায় 7,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা চাচ্ছি এই সেক্টরে আরও প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হবে। কেবলমাত্র জেনারেশন, আমরা এখন প্ল্যান করছি ট্রান্সমিশনেও যেন প্রাইভেট সেক্টর পাচ্ছে। ভবিষ্যতে হবে যে ডিস্ট্রিবিউশনে আমরা প্রাইভেট সেক্টরকে আস্তে আস্তে ধীরে নিয়ে যাবো। এবং সর্ববড় ব্যাপার হলো আস্তে আস্তে যে আমাদের সরকারি কোম্পানিগুলো আছে এটাও আমরা ধীরে ধীরে শেয়ার মার্কেট, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল স্কিমগুলোর মধ্যে আমরা নিয়ে যেতে চাচ্ছি। You know, we need affordable electricity. Let me first put the numbers right. We have over 90 people having access to electricity. And inshallah by next year, Sara Bangladesh will continue. But we expect, you know, big companies like GE and Mitsubishi to come forward with technological innovation. কক্সবাজারের মহেশখালীতে এলএনজি ভিত্তিক 3,600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে মার্কিন কোম্পানি জিইর আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম প্রতিবেদনটি। আমরা যেমনটি দেখলাম, আপনি আপনার কাছে কি মনে হয় যে এরকম ফরেন ইনভেস্টমেন্ট এবং আমাদের বিদ্যুৎ সেক্টরে স্পেশালি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি মনে করি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এরকম টেকনোলজি যেখানে ইম্পর্টেন্ট, যেভাবে সামিট করলো, ওদের যে নলেজ পার্টনার নিল সেটা হলো মিৎসুবিশি এবং তাতে করে প্রমাণ করলো যে আমাদের টেকনোলজি দরকার। কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না হলে যেটা হবে, আমরা যদি নিজেদের বুদ্ধি দিয়ে চেষ্টা করি তাহলে দ্য হোল প্রজেক্ট উইল বিকাম দ্য R&D সেন্টার, যেখানে অনেক বেশি দেরি সময় লেগে যাবে। সুতরাং আমাদের তো মানে কস্ট এফেক্টিভ হবে না। সুতরাং উইদিন দ্য স্টিপুলেটেড টাইম দিস ইজ দ্য বেস্ট মডেল। এবং আমাদের যেখানে যেখানে টেকনোলজি দরকার সেখানে আমাদের হেল্প নিতে হবে এবং ওদেরকে আনতে হবে আমাদের বাংলাদেশে, এবং দেখাতে হবে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে দে ক্যান অলসো গেট ব্যাক দেয়ার মানি ইন স্টিপুলেটেড টাইম। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে একটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমি বলবো রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার, সেটাকেও ঠিক করা উচিত এবং পলিসি কনসিস্টেন্সি থাকা উচিত, যাতে করে যারা এখানে এফডিআই নিয়ে আসবে দে ফিল কনফিডেন্ট। সুতরাং এই জিনিসগুলো আমাদের প্রি কন্ডিশন। এবং আমি মনে করি এরকম ক্ষেত্রে আমি বলবো ইনফ্রাস্ট্রাকচার বিগ ক্ষেত্রে আমাদের কাছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসা উচিত। এবং আমরা যদি আমরা যেভাবে আসলে বাংলাদেশ এখন যে জায়গাটায় দাঁড়িয়ে, সেখানে বিদ্যুতেরও বিকল্প নেই এবং এরকম ইনভেস্টমেন্টের আসলে কোনো বিকল্পই নেই। আমি এই সূত্র ধরেই মানে আবার আসতে চাই আয়শা আজিজের কাছে। প্রথমেই মানে ম্যানি কনগ্রাচুলেশনস টু ইউ, স্পেশালি আপনি আমি মানে বলবো যে খুব চমৎকারভাবে এটি নেতৃত্ব দিয়ে কিন্তু আপনি এত বড় একটা প্রজেক্ট যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর, খুবই 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 মানে বলতেই হয় যে আমরা যারা নারী তারা কিন্তু অনেক মানে প্রত্যাশা রাখতে পারি যে হ্যাঁ, দেশ আরও মানে চমৎকারভাবে এগোবে। একটু যদি বলতেন যে এই যে ইনভেস্টমেন্ট এবং এই যে মানে বিদ্যুতের বর্তমানে বাংলাদেশের যে চাহিদা, সেই জায়গা থেকে আসলে এই প্রজেক্টটা আমাদেরকে কি দিতে পারে? এই প্রজেক্টটা তো আসলে বিপিডিবিরও খুব বড় রোল, মিনিস্ট্রির খুব বড় রোল। বাংলাদেশের আমাদের যে পাওয়ার সেক্টরের রেগুলেটরি রেজিমটা, এটা আসলে খুবই ভালো। ওইটার জন্যই মিৎসুবিশির মতো কোম্পানি, জিইর মতো কোম্পানি এনার্জি আর পাওয়ারের মধ্যে আসতে চাচ্ছে। সামিট ইজ অ্যাক্টিং মোর লাইক এন এনেবলার। সবাইকে একসাথে আনার কাজটা আমরা করতে চেষ্টা করছি, সবার সাথে একসাথে কাজ করে ইনভেস্টমেন্ট করার জন্য কাজটা করেছি। এই $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট যে এই প্রজেক্টটা করবে, এটা প্রচণ্ড দরকার। বাংলাদেশে এখন পর্যন্ত যে সমস্ত সলিউশন এসেছে বাংলাদেশে পাওয়ার সেক্টরে, আমাদেরগুলাও ওইগুলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়েছে 590 মেগাওয়াট। আমাদের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট এখন মেঘনাঘাট 2 করছি 590 মেগাওয়াট।
আপনারা যদি অন্য কোনো দেশে দেখেন, ডেভেলপ দেশ ওর আমাদের চেয়ে যারা 10-20 বছর আগে আছে, পাওয়ার সেক্টর আর এনার্জি সেক্টরের জন্য সব ধরনের সলিউশন দরকার। খুব বড় সলিউশন দরকার, মাঝারি সাইজের সলিউশন দরকার, ছোট সলিউশন দরকার। কারণ এই ডিমান্ডটা, মার্কেটের ডিমান্ডটা এক এক সময় এক এক রকম হয়। তো এই বড় পাওয়ার প্ল্যান্টগুলা, বেজ লোড পাওয়ার প্ল্যান্ট খুব রিজনেবল কস্টে যদি না হয়, তাহলে পুরো দেশের অ্যাভারেজ কস্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড অ্যাভারেজ কস্ট অফ এনার্জি কমানো যাবে না। এই $3 বিলিয়ন প্রজেক্ট আমরা করছি, কারণ এটা যখন ইমপ্লিমেন্টেড হয়ে যায় পুরো সারা দেশের অ্যাভারেজ কস্ট নেমে আসবে। তো আমি বলছি না যে এইচএফও বেস পাওয়ার প্ল্যান্টও আমাদের খুব দরকার, অন্য ধরনের পাওয়ার প্ল্যান্টও দরকার, কিন্তু সাথে এটা দরকার, মানে এটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ হবে। অ্যাবসলিউটলি। আর তাহলে আমাদের অ্যাভারেজ কস্টটা এনার্জি, পুরো এনার্জি চেইন, ভ্যালু চেইন, যেটা রূপালী আপা কথা বলছিল, ওরকম আমাদেরও যে ভ্যালু চেইনটা আছে পুরো ভ্যালু চেইনের মধ্যে এফিশিয়েন্সি আনবে। এক্স্যাক্টলি, খুবই চমৎকার। মানে সত্যি যেভাবে একটা একটা করে প্রজেক্ট বাংলাদেশে এখন বড় বড় হচ্ছে, বাংলাদেশের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো একটা বড় ভূমিকা রাখছে। আমরা জানি যে রিসেন্টলি কিন্তু স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে এরকম যে স্পেশাল ইকোনমিক জোনগুলো হচ্ছে, সেগুলো হওয়ার পরে বাংলাদেশের যে মানে একটা পরিবর্তন আসবে, আপনি কিভাবে সেটাকে মূল্যায়ন করেন? খুবই দরকার, আমি খুবই খুশি হচ্ছে। আমি জানি রূপালী আপা এখানে অনেক বেশি ইনভলভ, উনি নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন, কিন্তু আমাদের থেকে স্পেশাল ইকোনমিক জোন খুবই দরকার বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে কয়েকটা অ্যাডভান্টেজ দিতেই হবে। আপনি যখন ইনভেস্টার্সদেরকে আসতে বলছেন, আপনি যদি বলেন তাদেরকে কোনোই সাহায্য করবেন না বা কোনোই অ্যাডভান্টেজ দিবে না, তারা এই নতুন দেশে আসবে কেন? তারা তো ভিয়েতনামে যে অভ্যস্ত, তারা তো থাইল্যান্ডে যে অভ্যস্ত, তারা তো মালয়েশিয়া যে অভ্যস্ত, নতুন একটা দেশে আনার জন্য নতুন রকমের কয়েকটা অ্যাডভান্টেজ দিতেই হবে। আর এই স্পেশাল ইকোনমিক জোনগুলো এগুলো করবে, যেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলেন বা বাকি ইনভেস্টার্সদেরকেও আরো সহজে ইনভেস্ট করার জন্য একটা ব্যবস্থা ক্রিয়েট করবে। আমি এখানে একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট করার জন্য ল্যান্ড প্রাইস আমাদের দেখা যাচ্ছে ইজ সো হাই, সুতরাং প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমাদের আনভায়াবল হয়ে যাচ্ছে। ইকোনমিক জোন দিলে যেটা হবে, গভর্নমেন্ট একটা রিডাকশন প্রাইসে যখন ল্যান্ড দেবে, তখন প্রজেক্টস উইল বিকাম ভায়াবল, তো মোর প্রজেক্টস উইল কাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আউটসাইড আমরা নিজেরা প্রাইভেট ল্যান্ড কিনে যখন করছি, ইট ইজ বিকামিং, বিকজ অফ দ্য ল্যান্ড প্রাইস, ইট ইজ বিকামিং দ্য 80% অফ দ্য টোটাল কস্ট। সুতরাং এখানে এবং যে মার্কেট প্রসিডিউর গুলো কিন্তু মানে ইনফ্রাস্ট্রাকচার আমি ধরলাম যে আমাদের 1 বছর ইলেকট্রিসিটি পাবো বা যাই কিছু, ওটা মেনে নিয়েও কিন্তু প্রাইস ইজ ভেরি ভেরি আনফেভারেবল, ল্যান্ড প্রাইস। সো ইকোনমিক জোনে আমাদের যেই প্রাইস অফার করা হচ্ছে, আই থিঙ্ক ইটস, যদি পুরোটা ডেভেলপ করে দেওয়া হয় তাহলে ইটস গোয়িং টু বি গুড ইম্পেটাস। এবং এই ক্ষেত্রে মানে সিকিউরিটির যে ব্যাপারটা, আমি একটা ইনভেস্ট করলে এবং সেটা ফিডব্যাক বা রিটার্নের যে ব্যাপারটা, সেই জায়গাটা আসলে আমাদের অবস্থান কোথায়? যে ফরেন ইনভেস্টররা যখন ইনভেস্ট করবে, তারা তো নিশ্চয়ই ফিডব্যাকটা চাইবে একটা পার্টিকুলার সময়ের মধ্যে। আপনার কি মনে হয় আসলে আমরা সেই জায়গায় কতখানি মানে একটা একটা অবস্থায় আছে? আমাদের যেটা হচ্ছে যে আমাদের তো ডোমেস্টিক ডিমান্ড এখনো ওই, যদিও আমাদের পপুলেশন 160 মিলিয়ন, বাট আমাদের ডোমেস্টিক ডিমান্ড ইন টার্মস অফ কনজিউমার বেস অ্যান্ড পারচেজিং পাওয়ার ভাবে বাড়েনি। এবং পাশের দেশ আমাদের হচ্ছে বড় একটা দেশ, তো তাদের আবার ইকোনমিক স্কেলের একটা বেনিফিট আছে। সুতরাং আমাকে যেটা করতে হবে, আমি দেখতে পাচ্ছি ল্যান্ড প্রাইসটাই আমাদের কিন্তু একটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর। সুতরাং ইকোনমিক জোন যদি হয়ে যায় এবং অ্যাফোর্ডেবল প্রাইসে যদি দেওয়া যায়, অল ইনফ্রাস্ট্রাকচারস অ্যাভেলেবল, সেখানে বলা হচ্ছে আবার ট্যাক্স হলিডেও দেওয়া হবে। সুতরাং সেই ক্ষেত্রে এবং বন্ডেড ওয়্যারহাউসের ফ্যাসিলিটিও হয়তো থাকবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইটস গোয়িং টু বি এ গুড অপরচুনিটি ফর বাংলাদেশ টু হ্যাভ অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রি অলসো। এবং এটা যদি এক্সপোর্ট বেস হয় ভালো, আবার ডোমেস্টিক ডিমান্ডের জন্য ভালো হবে। সো আই থিঙ্ক ইটস এ গুড, বাট আমাদের সময় তো চলে যাচ্ছে না, উই নিড ইট রাইট নাও। এই ক্ষেত্রে আসলে মনে হয় গভর্নমেন্টের আরো অনেক ব্যাপার ভেবে একটু হয়তো মানে অ্যাডভান্টেজ রাখা উচিত এন্টারপ্রেনারদের। এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এবং কন্টিনিউয়াস ডায়ালগ থাকা উচিত। অবশ্যই, খুব চমৎকার। আসতে চাই একটু সামিট গ্রুপ নিয়ে আবার, যে সামিট গ্রুপ মানে ওয়ান অফ দা, আমরা জানি যে এনার্জির ক্ষেত্রে মানে ওয়ান অফ দা লিডিং। সামিট গ্রুপে আমরা জানি আরো অন্যান্য বিজনেস আছে, সেই ক্ষেত্রে তাদের আসলে এই ইন্ডাস্ট্রি ভলিউমটা সম্পর্কে একটু জানতে চাই। আমরা তো ইনফ্রাস্ট্রাকচারে আছি, পাওয়ার আর এনার্জি বাদ দিয়ে আমরা পোর্টে আছি, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার আছি। বাংলাদেশে আমাদের সবচেয়ে, আমরা তো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করব, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের সাথে সবচেয়ে বেশি দেখতে হবে যে কান্ট্রির ওভারঅল জিডিপি বাড়ছে নাকি। ইনফ্রাস্ট্রাকচার enables GDP growth, but সাথে ম্যানুফ্যাকচারিং খুব ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন খুব ইম্পর্টেন্ট। সো সামিট চায় এভাবে করে ইনফ্রাস্ট্রাকচার দেশকে দিতে যেন এমপ্লয়মেন্ট বাড়ে। কস্ট অফ providing that infrastructure should be such that
দেশের পুরা বাকি মানে ওভারঅল একটা লাভ হয়। আর ওইখানেই আমাদের খুব ফোকাস। আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে সব ইনফ্রাস্ট্রাকচারই যেখানে আমরা দিচ্ছি আমরা যেন বেস্ট এন্ড মোস্ট এফিশিয়েন্ট ভাবে দিতে পারি। এফিশিয়েন্সির কথা যখন চলে আসে তখন স্কিল যে ব্যাপারটা, যে যারা মানে এমপ্লয়েড হচ্ছে তাদের স্কিলের ব্যাপারে আসলে আপনার অবজারভেশন আর আপনার ওপিনিয়ন কি? বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর ডেপথ খুব ভালো, তো আমরা এদিকে প্রচন্ড লাকি। আমাদের যে পাওয়ার আর এনার্জির ব্যবসাতে ইঞ্জিনিয়ার্স দরকার, ওরকম ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে খুব ভালো। আমার মনে হয় আমাদের মেরিন ইঞ্জিনিয়ারিং, পোর্ট সার্ভিসেস, রিভার ম্যানেজমেন্টের ইঞ্জিনিয়ারিং আরেকটু ল্যাকিং আছে। আমাদের পোর্টের ব্যবসা বলেন, টেলিকমিউনিকেশনের ব্যবসা বলেন, ওইখানে যে আমাদের আরো স্কিল ডেভেলপ করার চিন্তা করতে হবে, যে বুয়েটের মতো যেন আরো 3-4টা ইনস্টিটিউশন হয়। বুয়েটের যেমন এক নামে সবাই চিনে, আর বুয়েটের ইঞ্জিনিয়ার্স অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনি কোনো সময় শুনবেন না যে বুয়েটের ইঞ্জিনিয়াররা আরেক দেশে যে আবার ডিগ্রি করতে হয়েছে বা আরেকটা ফার্দার সার্টিফিকেট নিতে হয়েছে। ওরকম আমাদের মতো বড় দেশ, আমাদের তো অনেক মানুষ, অ্যাটলিস্ট 7-8টা অলরেডি থাকা উচিত ছিল, আরো 10-15টার জন্য চেষ্টা করা উচিত ছিল। এবং ইন্টারন্যাশনালি কিন্তু অনেক রিকগনাইজড, অনেক আমাদের ওইখানে বুয়েটই রয়ে গেছে। আমাদের বুয়েটের মতো আরো অনেকগুলা দরকার, এরকম প্রতিষ্ঠান দরকার। আমরা জানি যে মানে কমিউনিকেশনের ক্ষেত্রে সামিট কমিউনিকেশন কিন্তু এসছে ইজিয়ার করার জন্য এবং ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে কাজ করছে। সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই এবং সফলতা সম্পর্কে। আমরা তো এটা আমাদের সবচেয়ে নতুন ব্যবসা। আমরা 9 বছর হয়েছে, 10 বছর হয়ে যাচ্ছে এখন এই ব্যবসাটা করছি। আমাদের সিইও আরিফ ইসলাম সাহেব উনি প্রচন্ড ফোকাস দিয়ে ব্যবসাটা করছে। এখন আমরা লার্জেস্ট ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রোভাইডার বাংলাদেশে। আমাদের ফোকাস থাকবে কন্টিনিউয়াসলি টু কিপ ইনভেস্টিং এন্ড টু বি মানে সবচেয়ে বেশি যেন দিতে থাকতে পারি। পুরো নেশন ওয়াইড কভারেজ আমরা করে ফেলতে পারছি খুব অন টাইম, যেভাবে করে আমাদের কমিটমেন্ট ছিল গভর্নমেন্টের কাছে। আমাদের জন্য এই ব্যবসাটা নতুন ব্যবসা, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ফোকাস, কারণ জানি 30 বছর পরে এই ব্যবসাটাই সবচেয়ে বেশি ভালো করবে, সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবে। এখন যেহেতু আমরা গ্লোবাল ভিলেজে আসলে বাস করছি, সেক্ষেত্রে সেটার কোনো বিকল্পই নেই। সত্যি খুব মানে ভালো লাগছে। একেবারে আয়োজনের শেষে চলে এসেছি। খুব ছোট্ট করে আমরা জানতে চাই যে সব মিলিয়ে এই যে আপনার মানে বিজনেস প্ল্যান করা, বিজনেস করা এবং এগিয়ে যাওয়া, ছোট করে জানতে চাই আপনার মানে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করে আসতে হয়েছে। আসলে বিজনেসের চ্যালেঞ্জ মোরলেস প্রত্যেকটা সিইওর মোটামুটি সেম। ওটা আবার কোনো জেন্ডার স্পেসিফিক না, কারণ সেটা হচ্ছে যে একটা হলো ইকোসিস্টেমটা ঠিক থাকা, মানে অর্থাৎ চ্যালেঞ্জগুলো হচ্ছে বাংলাদেশে আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমাদের যে পলিসিগুলো আছে সেগুলি কনসিস্টেন্সি থাকা, এবং এট দ্য সেম টাইম আমরা মাঝে মাঝে একটু ঝামেলায় পড়ে যাই ইন টার্মস অফ পলিটিক্যাল অনেক আনরেস্ট থাকে। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে ইন রিসেন্ট টাইমে বাংলাদেশ খুব মানে স্টেবল একটা জায়গায় আছে এবং বাংলাদেশের বিজনেস ইকোনমি অনেক এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে মানে বিশ্বের কাছে কিন্তু একটু একটু করে রোল মডেল হয়েছে বিকজ অফ দ্য মোমেন্ট। সো হ্যাটস অফ, খুব ভালো লাগলো। খুব চমৎকার একটা আলোচনা উপহার দিয়েছেন আপনারা। মেট্রো সেম খোলা আকাশের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ আপনাদের জন্য এবং চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আবারও মানে অনেক ধন্যবাদের কৃতজ্ঞতা আমাদের এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেট্রো সেম খোলা আকাশের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে। Metrosem Cement Global Standard. Metrosem Cement Global Standard. Metrosem Cement Global Standard.